আসসালামু আলাইকুম। গ্লোবাল পাবলিক স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনলাইন ক্লাসের টপিক হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কিন্তু আমাদের স্টুডেন্টের এটা ভীতি কাজ করে, কিন্তু আমরা যদি অল্প অল্প করে শিখে বেশি বেশি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনো ধরনের জটিলতাই থাকে না। তোমাদের কিন্তু আমি একটা শীট দিছিলাম, সবাইকে শীটটা দিছিলাম ক্লাস 9-10 এর। এই যে ট্রান্সফার অফ সেন্টেন্স প্র্যাকটিস শীট, ট্রান্সফার অফ সেন্টেন্সের প্র্যাকটিস শীট যদি না থাকে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিবা বা মেসেঞ্জারে নক করবা, আমি পিক তুলে পাঠিয়ে দিব। তো এখান থেকে প্র্যাকটিসটা করব আর রুলস গুলো এখান থেকে শিখবো, কয়েকটা পার্ট করব এই ক্লাসের, কারণ অনেকগুলো রুলস অল্প অল্প করে আমি শেখার চেষ্টা করব। আজকে আমাদের সহজভাবে দুটো রুলস আমরা দেখতেছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স যাবে, কমপ্লেক্স থেকে সিম্পল আসবে, সিম্পল থেকে কম্পাউন্ডে যাবে, কম্পাউন্ড থেকে সিম্পল আসবে। তো যাই হোক, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট বসে, ভেরি ডট ডট এন্ড বসে, অর্থাৎ টু এর জায়গায় সো বসে, এই টু এর জায়গায় দ্যাট বসে। যদি কম্পাউন্ড করতে বলে এই টু এর জায়গায় ভেরি বসবে, এই টু এর জায়গায় এন্ড বসবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসলে এই সো এর জায়গায় ভেরি বসবে, এই দ্যাট এর জায়গায় এন্ড বসবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, উদাহরণ দিয়ে যত বেশি আমরা উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করবো। এটা বারবার কথা বলি, রুলস দিয়ে উদাহরণ না, উদাহরণ দিয়ে রুলস মনে রাখবো। রুলস দিয়ে উদাহরণ না, উদাহরণ দিয়ে রুলস মনে রাখবো। একটা উদাহরণ দেখবো, রুলসটা আমার মাথায় থাকবে। ওভাবেই সবগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একেবারে সহজ ভাবে একটা উদাহরণ দেখতেছি যে জাকির is too old to walk। এটাকে তোমাকে বইলা দিবে তুমি কমপ্লেক্স করো, এটাকে বইলা দিবে তুমি কম্পাউন্ড করো, এটা সিম্পলি আছে। আমি একবার কমপ্লেক্স করব, একবার কম্পাউন্ড করব। এই জাকিরের জাকির, ভালো করে খেয়াল করবা, এই জাকিরের জাকির, ইজ এর ইজ, এই টু এর জায়গায় কি বসাবো সো, ওল্ড এর ওল্ড, এই টু এর জায়গায় কি বসাবো দ্যাট। এবার রুলসটা মাথায় রাখো, জাকিরের প্রোনাউন আসবে হি, যদি মেয়েদের নাম থাকতো লিখতাম শি। আরেকটা ব্যাপার, এই যে এটা সাবজেক্টের পরে যদি প্রেজেন্ট থাকে তাহলে আসবে ক্যান নট, যদি পাস্ট থাকে তাহলে আসবে কুড নট। এটা যদি প্রেজেন্ট হয় এম ইজ আর হ্যাভ হ্যাজ ভার্বের ভি ওয়ান এস বাই এস থাকে তাহলে এখানে হবে ক্যান নট। যদি পাস্ট ফর্ম হতো তাহলে হয়তো কুড নট। আর যা আছে দেখে দেখে লিখে দিব ওয়াক। কম্পাউন্ড করার ক্ষেত্রে সব হুবহু একই রকম, হুবহু একই রকম। কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট এই সোর জায়গায় আর দ্যাটের জায়গায় পরিবর্তন। জাকিরের জাকির, ইজ এর ইজ, এই টু বা সো এর জায়গায় লিখবো ভেরি। হতে পারে না আমার এইখানে বলছে কম্পাউন্ড করো, এখানে কম্পাউন্ড করতে বলতে পারে না, এই সো এর জায়গায় ভেরি লিখবো। ওল্ড এর ওল্ড, এই দ্যাট এর জায়গায় লিখবো হচ্ছে এন্ড। আর জাস্ট ওই প্রথম সাবজেক্টের প্রোনাউন হি, প্রেজেন্ট থাকলে ক্যান নট, পাস্ট থাকলে কুড নট, ওয়াক, ফুল স্টপ, শেষ। এবার যদি আমার এই জায়গা থেকে এখানে ওঠে, এই সো এর জায়গায় টু, এই দ্যাট এর জায়গায় টু, আর এই টু এর উপর সবসময় ভার্বের বেস ফর্ম। এই যে এটা থেকে এখানে আসে, ভেরির জায়গায় সো, এন্ড এর জায়গায় দ্যাট, আর যা আছে তাই। অর্থাৎ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা আবার সহজ। কিন্তু তুমি যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসো, এই সো এর জায়গায় তুমি এই দিয়ে দিবা হচ্ছে ভেরি, তুমি দ্যাট এর জায়গায় এন্ড, শেষ। এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স উঠতেছ, তুমি ভেরির জায়গায় সো, এন্ড এর জায়গায় দ্যাট, কাহিনী শেষ। কিন্তু এই কমপ্লেক্স থেকে সিম্পলে বা কম্পাউন্ড থেকে সিম্পলে আসলে সো বা ভেরির পরিবর্তে টু, এন্ড বা দ্যাটের পরিবর্তে টু, এবং ভার্বের এক নম্বর চেহারা। এটা হচ্ছে আমাদের প্রথম রুলসের উদাহরণ। আচ্ছা, সেকেন্ড রুলস হচ্ছে টু বা ইন অর্ডার টু থাকলে সো দ্যাট বসে, সামনের অংশ পরের অংশ এটা বুঝাই দিব, আর এন্ড সো বসে। টু এর জায়গায় সো দ্যাট, ওই টু এর বা ইন অর্ডার টু এর জায়গায় এন্ড বা এন্ড সো বসে। উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো ব্যাপারটা, উদাহরণ দিয়ে বুঝবো, সংক্ষেপের থেকে আমরা উদাহরণ দিয়ে বুঝবো। উদাহরণটা হচ্ছে গিয়ে আমাদের শীটে আছে, উদাহরণটা আমি শীট থেকে দেখাচ্ছি যে she reads to pass in the
এক্সাম। এটাকে একবার কমপ্লেক্স করব, একবার কম্পাউন্ড করব। শি রিডস টু পাস ইন দ্য এক্সাম। এই শি এর শি বসবে, এই রিডস এর রিডস বসবে। শুধু এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, এটা কিন্তু বারবার বোর্ডে আসছে, মাথায় রাখতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট রুলস, এটা বারবার বোর্ডে আসছে। হ্যাঁ, শি এর শি, রিডস এর রিডস, এই টু বা এখানে ইন অর্ডার টু থাকতে পারে, তো টু বা ইন অর্ডার টুর জায়গায় সো দ্যাট, সো দ্যাট বসবে। এবার আমাদের প্রথম সাবজেক্টের প্রোনাউন বা প্রথম সাবজেক্ট আসবে। শি থাকলে শি, হি থাকলে হি, শি। এবার এখানে কিন্তু আগের মতোই, সেখানে নট ছিল, এখানে নট আসবে না। আগেরটাই ছিল টুর পরিবর্তে টু এর আগে যদি প্রেজেন্ট থাকতো ক্যান নট বা কুড নট আনতে হবে। একই কথা, এই সাবজেক্টের পরে বা টু এর আগে যদি প্রেজেন্ট থাকে ক্যান আনবো, আর পাস থাকলে কুড আনবো। এবার নট আসবে না কিন্তু, ঠিক আছে? ক্যান আর যা আছে লিখে দিব পাস ইন দা এক্সাম, শেষ। আচ্ছা, সাবজেক্ট শি, ভার্বের ভার্ব রিডস। এই টু বাই সো দ্যাট এর জায়গায় এন্ড লিখলেও পারবা, এন্ড সো লিখলে পারবা, তোমার ইচ্ছা। এন্ড লিখলেও হবে, এন্ড সো লিখলেও হবে। এন্ড প্রথম সাবজেক্টের প্রোনাউন বা প্রথম সাবজেক্ট থাকলে প্রোনাউন থাকলে প্রোনাউন বসবে হি, প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড বসবে। এখানে প্রেজেন্ট আছে তাই ক্যান লিখলাম, অর্থাৎ এখানে যা আছে তাই হুবহু ক্যান পাস ইন দা এক্সাম, শেষ। তো আবারও যা বুঝাচ্ছি আমি ভালোভাবে, খুব ভালোভাবে খেয়াল করবা যে সাবজেক্ট শি রিডস টু পাস ইন দ্য এক্সাম, সাবজেক্টের সাবজেক্ট, মূল ভার্বের মূল ভার্ব, টু এর জায়গায় সো দ্যাট, প্রথম সাবজেক্টের প্রোনাউন বা প্রোনাউন থাকলে প্রোনাউনই বসবে। এখানে প্রোনাউন ছিল শি তাই শি বসছে। প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড, এখানে প্রেজেন্ট এস আছে তো ক্যান বসলো। এখানে পাস্ট থাকতে আমি কুড লিখতাম, তো হি ক্যান, আর যা আছে দেখে লিখে দিব। কম্পাউন্ডের ক্ষেত্রে একই রকম, জাস্ট খালি সো দ্যাট এর জায়গায় আমি এন্ড বা এন্ড সো লিখতে পারি, ইচ্ছা। যাই হোক, শেষ। আমি খুব গুরুত্বপূর্ণ একটা রুলস দেখাবো এখন, দুটো রুলস করব। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আর উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ভালো মতো খেয়াল করবেন মাই ডিয়ার স্টুডেন্ট। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট থাকলে থাকবে, নালে নাই, কমা, দ্বিতীয় বাক্য। আর এটারই সেম টু সেম, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, কমা, দ্বিতীয় বাক্য। এই বাই প্লাস বা ভার্ব উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে দুজনের ক্ষেত্রেই ইফ বসে, ইফ দুজনের ক্ষেত্রে ইফ বসে। এবার তুমি খেয়াল করে দেখো যে আমাদের প্রথম বাক্যে কোনো সাবজেক্ট নাই এবং পরিবর্তন হবে প্রথম বাক্যে, নির্ভর করবে দ্বিতীয় বাক্যের উপর। আমি এই রুলস থেকে শুরু করলাম একটা কথা বলা, পরিবর্তন হবে প্রথম বাক্যে, নির্ভর করবে দ্বিতীয় বাক্যের উপর। যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে যাব, পরিবর্তন হবে প্রথম বাক্যে, নির্ভর করবে দ্বিতীয় বাক্যের উপর। তো আমরা প্রথমে বাই প্লাস আইএনজির পরিবর্তে ইফ আনবো বা উইদাউট প্লাস আইএনজির পরিবর্তে ইফ নিয়ে আসবো। এবার সেকেন্ড বাক্য থেকে আমরা সাবজেক্টটা ক্রিয়েট করব। সেকেন্ড বাক্য যেই সাবজেক্ট থাকবে আমরা সেই সাবজেক্টটাই লিখবো। এবার বাই প্লাস আইএনজি থাকলে এই যে ভার্ব প্লাস আইএনজিটা আছে, সাবজেক্ট অনুযায়ী ভি1 বা ভার্বের সাথে এস বা ইএস হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস, আর নাহলে ভার্বের ভি1, ম্যাক্সিমাম টাইপে ভার্বের ভি1ই বসে। প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট, এবার দ্বিতীয় বাক্য, আর কোনো পরিবর্তন নাই, শেষ। বাট উইদাউট প্লাস আইএনজি থাকলে সাবজেক্ট অনুযায়ী ডু নট কিংবা ডাজ নট প্লাস ভার্বের এক নম্বর চেহারা প্লাস দ্বিতীয় বাক্য, কোনো কাজ নাই। এবার সিম্পল থেকে কম্পাউন্ডে বা বাই প্লাস আইএনজি থাকলে উইদাউট প্লাস আইএনজি থাকলে ভার্বের ভি1 প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট, ভার্বের ভি1 প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার দুইটাই তো একই রকম, তাহলে স্যার পরিবর্তনটা কি? বাই প্লাস আইএনজি থাকলে এন্ড দ্বিতীয় বাক্য, উইদাউট প্লাস আইএনজি থাকলে অর দ্বিতীয় বাক্য। এই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। এবার উদাহরণ দিব, উদাহরণ দিয়ে ভালোভাবে খেয়াল করবা। দুইটা উদাহরণ দিব, দুইটা উদাহরণ দিয়ে ভালোভাবে খেয়াল করবা। উদাহরণটা দিয়ে মনে রাখার চেষ্টা করবা। by working hard
you can shine in life. By working hard you can shine in life. এটাকে আমরা একবার কমপ্লেক্স করব, এটাকে একবার আমরা কম্পাউন্ড করব। তো আমি বাই প্লাস আইএনজি করলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসতে গেলে আমাদের দুইজনের ক্ষেত্রে ইফ আসে। ইফ আগে আমি বাই প্লাস আইএনজি লিখলাম ইফ। এবার কি লিখছি, সেকেন্ড বাক্যের সাবজেক্ট আসবে। আমি তো বলে লিখি নাই, বলে দিয়েছি সেকেন্ড সাবজেক্ট আসছে কোথা থেকে, সেকেন্ড বাক্য থেকে। সেকেন্ড বাক্য থেকে লিখলাম ইউ। এবার ভার্বের এক নম্বর চেহারা সাবজেক্ট অনুযায়ী, অথবা এস বাই এস হইতো। যদি এখানে হি হইতো এখানে মাস্ট বি তোমাকে এস বাই এস দেওয়া লাগতো, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস হয়। এই সাবজেক্টে সাবজেক্ট লিখলা। এবার ভার্বের ভি1 ওয়ার্ক, পরিবর্তন শেষ। ইফ আনলাম, সাবজেক্ট আনলাম এবং ভার্বের ভি1 করলাম, কাহিনী শেষ, বাকি অংশ। খুব সোজা, খুবই সোজা। শুধু আমরা কেন যে আমার স্টুডেন্টরা মনে রাখতে পারে না আমি বুঝি না। যত বেশি প্র্যাকটিস করে মনে রাখবা শাইন ইন লাইফ, আর কোনো পরিবর্তন নাই। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, শেষ। এবার কম্পাউন্ডের ক্ষেত্রে বলছি কি, ভার্বের এক নম্বর চেহারা, ভার্ব প্লাস আইএনজি আছে, আইএনজিটা বাদ দিয়ে ডাইরেক্ট ভার্বের এক নম্বর চেহারা আমাকে লিখতে হবে ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড আমি এটা আমার উপরে লেখা দেই, কারণ অনেক সময় দেখা যায় নাও পারে। আমি এটা উপরে লেখা দিই, আমি কম্পাউন্ড করতেছি। কম্পাউন্ড করলে ভার্বের ভি1 ওয়ার্ক হার্ড এন্ড পরিবর্তন শেষ, এটা ধইরা লেখা দিব যা আছে তাই, ইউ ক্যান শাইন ইন লাইফ, শেষ। অর্থাৎ আমি যা বলছি ভার্বের ভি1 অবজেক্ট এন্ড দ্বিতীয় বাক্য, ভার্বের ভি1 অবজেক্ট এন্ড দ্বিতীয় বাক্য, শেষ। এবার উইদাউট প্লাস আইএনজি থাকে without earning you cannot pass in the exam. কি বলছি, বাই প্লাস আইএনজি থাকলে ইফ আসবে, উইদাউট প্লাস আইএনজি থাকলে ইফ আসবে। ইফ লিখলাম। এবার সেকেন্ড বাক্যের সাবজেক্ট, সেকেন্ড বাক্যের সাবজেক্ট আনলাম ইউ। এবার বাই প্লাস আইএনজি থাকলে ভার্বের ভি1 বাকি অংশ, আর উইদাউট প্লাস আইএনজি থাকলে ডু নট বা ডাজ নট ভার্বের ভি1 বাকি অংশ। তো এখানে সাবজেক্ট অনুসারে আমাদের ডু নট বসবে, ডু নট ভার্বের ভি1 রিড, শেষ কিন্তু পরিবর্তন। ইফ আনলাম, সাবজেক্ট আনলাম, ডু নট আনলাম, ভার্বের ভি1 আনলাম, বাকি অংশ। অর্থাৎ এই যে যা আছে দেখে দেখে লেখা দিব, কমা দিয়া ইউ cannot pass in the exam। আচ্ছা শেষ। If you do not read, you cannot pass in the exam, শেষ। উইদাউট প্লাস আইএনজি থাকলো ইফ আনলাম, সেকেন্ড বাক্যের সাবজেক্ট নিয়ে আসলাম, ডু নট নিয়ে আসলাম, ভার্বের ভি1 বাকি অংশ। কম্পাউন্ডের ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে রুলস লিখছি কি, ভার্বের ভি1 লিখতে হবে। লিখলাম ভার্বের ভি1 রিড। এবার কি লিখছি, অর, অবজেক্ট নাই লিখলাম না, অর যা আছে তাই, ইউ ক্যানট পাস ইন দা এক্সাম, শেষ। আগেরটায় নট অর এন্ড ছিল এখানে, আর এটা হচ্ছে অর, কাহিনী শেষ। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে দুইটা অংশে ভাগ করব, দুইটা পার্ট করব। তার নাম্বার এক নম্বর পার্ট চলতেছে, আর একটা রুলস করাবো এখন, নেক্সট আরেকটা পার্ট করব। ইন স্পাইট অফ, ইনস্পাইট অফ থাকলে বা ডিসপাইট থাকলে, ইনস্পাইট অফ বা ডিসপাইট, ইনস্পাইট অফ এর জায়গায় ডিসপাইটও থাকতে পারে, থাকলে বসে দো অলদো, দো কিংবা অলদো, আর এইখানে বসে বাট। রুলসটা সংক্ষেপে লিখলাম, বাট আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। ইনস্পাইট অফ থাকলে দো অলদো বসে, কম্পাউন্ডে বসে বাট। উদাহরণ দেখো, এটার উদাহরণ লেখার আগে একটু কথা বলি। আমাদের এখানে বারবার কিছু শব্দ আসবে এই সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে, তার সম্পর্কে একটু ব্যাখ্যা করি। বিং, হ্যাভিং, বিং, হ্যাভিং। এই বিং মানে কি? এই বিং মানে হচ্ছে এম ইজ আর। এই বিং মানে কি? বিং মানে হচ্ছে ওয়াজ,
ওয়্যার। আচ্ছা, হ্যাভিং মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ। এই হ্যাভিং মানে কি? হ্যাড। এখন কথা হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো এগুলো কোনটা কখন বুঝবে? আমাদের কিন্তু দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্য, প্রথম বাক্য দ্বিতীয় বাক্য। আমি কিন্তু একটা কথা বলছি যে বারবার যে আমাদের পরিবর্তন হবে প্রথম বাক্য, কিন্তু নির্ভর করবে দ্বিতীয় বাক্যের উপর। দ্বিতীয় বাক্য প্রেজেন্ট হইলে প্রথম বাক্য প্রেজেন্টে, দ্বিতীয় বাক্য পাস্ট হইলে প্রথম বাক্য পাস্টে। দ্বিতীয় বাক্যর সাবজেক্ট হয়ে যেটা থাকবে প্রথম বাক্যে যেহেতু সাবজেক্ট নাই সেটা প্রথম বাক্যে বসবে, অর্থাৎ দ্বিতীয় বাক্যের সাবজেক্ট অনুসারে প্রথম বাক্যে বসবে। দ্বিতীয় বাক্যের টেন্স অনুযায়ী প্রথম বাক্যের টেন্স হবে। তো যাই হোক, যখন প্রশ্নে বিং থাকবে, যদি দেখি দ্বিতীয় বাক্য প্রেজেন্ট আছে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসবে, যদি দেখি দ্বিতীয় বাক্য পাস্ট আছে সাবজেক্ট অনুসারে ওয়াজ আর বসবে। হ্যাভিং, যদি প্রশ্নে হ্যাভিং থাকে আমাদের দ্বিতীয় বাক্য যদি প্রেজেন্ট হয় তাহলে সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ, যদি দ্বিতীয় বাক্য পাস্ট হয় সাবজেক্ট অনুসারে আমাদের বসবে হ্যাড। আচ্ছা, তো বলে দিলাম এটা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ডে যখন যাবে তখন একই রকম হবে। In spite of his being weak, he went to school. In spite of his being weak, he went to school. প্রথমে আমি করব হচ্ছে কমপ্লেক্স, ঠিক ইন স্পাইট অফ এর জায়গায় লিখব দো। আচ্ছা, হিস এর সাবজেক্ট রূপ কি? হি। স্যার আমি ভুলাই গেছি সাবজেক্ট রূপ, সেকেন্ড বাক্য থেকে সাবজেক্টটা চুপ করে বসাই দিব, হয়ে গেল। এবার বিং, বিং মানে কি আমি বলছি অ্যামিজার বা ওয়াজ ওয়্যার। এখন আমি কিভাবে বুঝবো এটা অ্যামিজার হবে না ওয়াজার হবে? সেকেন্ড বাক্যর ভার্বটা যদি থাকে পাস্টে তাহলে হবে অ্যাম ওয়াজ ওয়্যার, যদি থাকে এখানে প্রেজেন্টে এখানে হবে তাহলে অ্যাম ইজ আর। আজকে আমাদের আছে পাস্ট, হবে ওয়াজ ওয়্যার, হি ওয়াজ। পরিবর্তন কিন্তু আর নাই, 1 2 3 পরিবর্তন শেষ। এবার যা আছে তাই খালি টুপে লেখা দিব, হি কমা হি ওয়েন্ট টু স্কুল। আমি আবারও একটা কথা বলতেছি, আমাদের পরিবর্তন হবে প্রথম বাক্যে কিন্তু নির্ভর করবে দ্বিতীয় বাক্যের উপর। দ্বিতীয় বাক্যের উপর নির্ভর করে, টেন্সের উপর নির্ভর করে অ্যামিজার বা ওয়াজার হইলো, এইটার উপর নির্ভর করে এটা হয়ে গেল, বা তুমি জানতে পারলে ভালো, জেনে গেলাম। এবার আমি যদি কম্পাউন্ড করি, এটাকে কম্পাউন্ড করলে সেকেন্ড বাক্যের সাবজেক্ট বা এর সাবজেক্ট রূপ বসবে হি। বিং থেকে জন্মগ্রহণ করবে সাহায্যকারী ভার্ব, এখানে হবে সেকেন্ড বাক্য কিন্তু পাস্ট আছে ওয়াস, শেষ কিন্তু এখনই শেষ না, ওয়েন্ট। এই যে কমা, এই কমার স্থলে বসবে বাট, বাকি অংশ হি ওয়েন্ট টু স্কুল। এখানে একটা কথা বলে রাখি, কম্পাউন্ড করার ক্ষেত্রে দুই বাক্যের সাবজেক্ট একই হলে পরের বাক্যের সাবজেক্ট না লিখলেও চলে। দুই বাক্যের সাবজেক্ট দেখো, এটাও হি এটাও হি, আমি এখানে যদি হি না লিখতাম কোনো কিছুই হইতো না, সবচেয়ে ভালো হইতো। আরো তোমাকে শিখতে হবে যে এরকমও থাকতে পারে, এখানে বলে দিতে পারে তুমি সিম্পল করো অথবা কমপ্লেক্স করো। তখন সিম্পল বললে তুমি এই বাট দেখা ইন স্পাইট অফ আনবা, সাবজেক্টের পসেসিভ রূপ বসাইতে হবে। এবার আমাদের ওয়াজ আছে মানে হচ্ছে বিং, তারপরে বাকি অংশ কমা দিয়ে বাটের স্থলে কমা, আবার এই প্রথম সাবজেক্টটাই না অ্যান্সার করতে হবে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের এই বাট দেখা প্রথমে নিয়ে আসবো দো, দেন সব লিখবো, বাটের স্থলে কমা দিব, বাস হয়ে যাবে। আবার একটা সাবজেক্ট বসাইতে হবে। কমপ্লেক্স মানে দুই বাক্যে দুইটা সাবজেক্ট থাকবে। আচ্ছা, এইটাই ছিল আমাদের আজকের মতো শেষ আলোচনা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। মূলত মূল পাঁচটা, এই পাঁচটা কিন্তু সহজ হলেও আমাদের পরীক্ষায় আসে। খুব ভালোভাবে প্র্যাকটিস করলে পাঁচটা থেকে ইনশাল্লাহ একটা বা দুইটা রোজ আসতে পারে। আমরা কিন্তু মানুষরা মনে করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি একটা কঠিন জিনিস চলে আসবে, আসলে কিন্তু না, সহজ বিষয়গুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ট্রান্সফার অফ সেন্টেন্সে 10-এ 10 পেতে পারি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।